আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো এর উত্তর হচ্ছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এই প্রশ্নটি বিগত সালে পরীক্ষায় এসেছিল। এখন আমরা সৌরজগতের গ্রহগুলো সম্বন্ধে আরো কিছু বিষয় জানব। তো চলুন সেগুলো দেখে নেই কি কি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌরজগতের কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? তো এর উত্তর হচ্ছে, সৌরজগতের বৃহস্পতি গ্রহকেই গ্রহরাজ বলা হয়। আমরা জানি যে জিনিসটি সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সেটিকেই আমরা রাজার আসনে অধিষ্ঠিত করি। আর সৌরজগতের গ্রহগুলোর মধ্যে যেহেতু বৃহস্পতি সবচেয়ে বড়, এই কারণে এই গ্রহটিকেই গ্রহরাজ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, বুধ গ্রহটির তিনটি পরিচয় বলো। সৌরজগতের একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বুধ, কারণ এটি কিছু ইউনিক পরিচয় বহন করে। যেমন, অন্য গ্রহগুলোর সাপেক্ষে সূর্য থেকে এই গ্রহটার দূরত্ব কেমন, আয়তন কেমন এবং সৌরজগতে এর গতি কেমন। আমরা মূলত উত্তরে এই তিনটি পরিচয়ই বলবো। তো আমরা উত্তরে চলে যাই। আমরা প্রথমে একটা সোলার সিস্টেম লক্ষ্য করি। এই সোলার সিস্টেমে একদম কেন্দ্রে যে নক্ষত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্য, এবং এই সূর্যের একদম কাছে যে কক্ষপথটা দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রহ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বুধ। ইংলিশে এটাকে মার্কারি বলে। তো আমরা এই ছবিটা থেকে বুধ গ্রহের তিনটি পরিচয় মনে হয় ধারণা পেয়ে গেছি ইতিমধ্যে। তো আমরা যদি প্রথমে বলি যে অন্য গ্রহগুলোর তুলনায় সূর্য থেকে বুধের দূরত্ব কেমন, তো আমরা ছবিটা থেকে বলতে পারি যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এবার যদি আমরা আয়তনের কথা বলি, তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অন্য গ্রহগুলো কিন্তু একটু বড় আকারের, কিন্তু বুধই হচ্ছে সবচেয়ে ছোট। তো এই কারণে আমরা বলতে পারি সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। তো এবার হচ্ছে গতির কথা যদি বলি, তাহলে আমরা ছবিটা দেখছি যে বুধের কক্ষপথটা সবচেয়ে ছোট। এই কারণে সূর্যকে প্রদক্ষিণ করতেও তার অনেক কম সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি যে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ বুধ, কারণ এটা এটা সূর্যকে সবচেয়ে কম সময়ের মধ্যে প্রদক্ষিণ করতে পারে। তো এই ছিল বুধ গ্রহের তিনটি পরিচয়। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌরজগতে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উত্তর হচ্ছে, সৌরজগতে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো এর উত্তর হচ্ছে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। আজকাল মঙ্গল গ্রহ নিয়ে অনেক আলোচনা চলছে যে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। তো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এই ধরনের মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা একটা ইনফরমেশন জেনে রাখলাম। তো এই ছিল সৌরজগতের গ্রহ সম্বন্ধে আমাদের কিছু জানার বিষয়। এখন আমরা একটা নতুন প্রশ্নে চলে যাব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? তো এর উত্তর হচ্ছে, সাদা রঙের বস্তু তাপ শোষণ কম করে। তো এই কারণে রোদের দিনে আমরা সাদা কাপড় পরি, কারণ সাদা রঙের বস্তু তাপ শোষণ কম করার কারণে এটা কম গরম হয়। এই কারণে রোদের মধ্যে সাদা কাপড় পরে হাঁটাহাঁটি করলে আমাদেরকে কম গরম লাগবে। তো এখন কম তাপ শোষণ করা রংটা তো আমরা জানলাম। এবার বেশি তাপ শোষণ করা রংটা আমাদের জানা দরকার। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন রঙের বস্তু তাপ শোষণ বেশি করে? এর উত্তর হচ্ছে, কালো রঙের বস্তু তাপ শোষণ বেশি করে। তো আর এই কারণেই মনে হয় শীতকালের জ্যাকেট এবং অন্যান্য পোশাকগুলো কালো রঙের হয়, কারণ কালো রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে এটা কিন্তু গরম হয় বেশি, আমাদের শরীরকে গরম রাখে বেশি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে আমরা শব্দ সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? তো এটা আমরা মনে হয় জানি। এর উত্তর হচ্ছে, কঠিন পদার্থে বা কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। তো এখন আমরা শব্দ সম্বন্ধে আরো কিছু বিষয় জানব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শব্দ কি, অর্থাৎ শব্দের সংজ্ঞা দাও। তো এর উত্তর হচ্ছে, শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। অর্থাৎ তরঙ্গ বলতে আমরা বুঝি যে ঢেউ, ঢেউকে তরঙ্গ বলা হয়। তো শব্দটাও হচ্ছে উৎস থেকে ঢেউয়ের আকারেই আমাদের কানে এসে পৌঁছায়। এই কারণেই আমরা বলছি যে শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কঠিন তরল ও বায়বীয় পদার্থে শব্দের বেগের পার্থক্য কেমন? তো এর উত্তর হচ্ছে কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরলে শব্দের বেগ কঠিন পদার্থের চেয়ে কম হয় এবং বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয়। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তো এর উত্তর হচ্ছে শূন্য মাধ্যম বলতে কোনটা বোঝায়? যেটা হচ্ছে বায়ু শূন্য স্থান, অর্থাৎ কঠিন তরল বায়বীয় কিছুই থাকবে না যে মাধ্যমে, সেটাই হচ্ছে শূন্য মাধ্যম। তো এখন উত্তরটি হচ্ছে শূন্য মাধ্যমে শব্দ চলতে মাধ্যমের প্রয়োজন হয়, শূন্য মাধ্যমে কোনো শব্দ চলাচল করতে পারে না। আর এই কারণেই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য হয়, যেহেতু শব্দ চলাচলই করতে পারে না। তো এই কারণে যদি আমরা মহাকাশে কোনো বিস্ফোরণ ঘটে গ্রহের মধ্যে, তাহলে সেই শব্দটা আমরা পৃথিবীবাসী শুনতে পারবো না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের পরে যে আমরা আকাশটা দেখি, এখানে কোনো বায়ু নেই, কোনো কঠিন কোনো কিছুই নেই, অর্থাৎ শব্দ চলাচল করতে যে মাধ্যমের প্রয়োজন সেই মাধ্যম এখানে অনুপস্থিত, এটা শূন্য মাধ্যম। এই কারণে আকাশের বিস্ফোরণের কোনো শব্দ আমরা শুনতে পারবো না। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইস্পাতে শব্দের বেগ কত? ইস্পাত কিন্তু একটা কঠিন মাধ্যম। তো এখন আমরা উত্তরটি জানবো। ইস্পাতে শব্দের বেগ ৫,৯৬০ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইস্পাতের মধ্যে শব্দ করলে সেই শব্দটি সেকেন্ডে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে। পরবর্তী প্রশ্ন, কোন কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি এবং তা কত? আমরা জানি যে কঠিন পদার্থে বা কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। এবারে আমরা জানবো সেই কঠিন পদার্থের মধ্যে কোন কঠিন পদার্থটাই শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। তো এখন উত্তরটি হচ্ছে কঠিন পারমাণবিক হাইড্রোজেনের শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। আর কঠিন পারমাণবিক হাইড্রোজেন হচ্ছে নীলাভ সাদা বর্ণের, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো যে শব্দের বেগটা কত হয় কঠিন পারমাণবিক হাইড্রোজেনের। এর উত্তরটি হচ্ছে ৩৬,০০০ মিটার পার সেকেন্ড, অর্থাৎ কঠিন পারমাণবিক হাইড্রোজেনের ভেতর দিয়ে শব্দ সেকেন্ডে ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে। পরবর্তী প্রশ্ন, পরিষ্কার পানিতে শব্দের বেগ কত? তো এর উত্তর হচ্ছে পরিষ্কার পানিতে শব্দের বেগ ১৪৮২ মিটার পার সেকেন্ড, অর্থাৎ পানির ভেতর দিয়ে শব্দ সেকেন্ডে প্রায় ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে। এবারের প্রশ্নটি হচ্ছে বায়ুতে শব্দের বেগ কত? এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সাধারণত যে শব্দগুলো শুনে থাকি তাই সেগুলো সবগুলো বায়ুতেই শুনে থাকি। তো এর উত্তরটি হচ্ছে বায়ুতে শব্দের বেগ ৩৪৩ মিটার পার সেকেন্ড। তো বজ্রপাতের দিনে যদি মেঘের আলো এবং শব্দের মধ্যবর্তী সেকেন্ডটা জানা যায়, তাহলে সেই সেকেন্ডটাকে ৩৪৩ দিয়ে গুণ করলেই মেঘটা আমাদের কাছ থেকে কত মিটার দূরে রয়েছে বা কত কিলোমিটার দূরে রয়েছে এটা আমরা বের করতে পারবো। তো আমরা এটা ভবিষ্যতে চেষ্টা করে দেখব। তো এই ছিল শব্দ সম্বন্ধে আমাদের সাধারণ প্রশ্নগুলো। এখন আমরা পরবর্তী নতুন একটি প্রশ্নে চলে যাব। এবারের প্রশ্নটি হচ্ছে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? তো এর উত্তরটি হচ্ছে ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি আছে। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম ধাতুর শতকরা পরিমাণ কত? এর উত্তর ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ ৮.১% এবং ভূপৃষ্ঠে যতগুলো ধাতু রয়েছে তার মধ্যে এটাই হচ্ছে সর্বাধিক। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের প্রধান উপাদান কি এবং এটির শতকরা পরিমাণ কত? ভূত্বক বলতে কিন্তু আমরা এই যে মাটি দেখতে পারি সবার উপরে, এটাই হচ্ছে ভূত্বক। তো এখানে প্রধান উপাদান হিসেবে কি থাকে? এর উত্তর হচ্ছে ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন এবং এটার শতকরা পরিমাণ ৪২.৭%। অক্সিজেন কিন্তু ধাতু নয়, অক্সিজেন হচ্ছে একটা গ্যাস এবং এটার পরিমাণই হচ্ছে ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি, ৪২.৭%। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের জব এক্সাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।